একটা সংবিধান প্রণয়নের ক্ষমতা কিন্তু গণপরিষদের, বা সংবিধানকে যদি সংশোধন মানে সংস্কার করতে হয় ব্যাপকভাবে, সেই দায়িত্ব পালন করার জন্য একটা সাংবিধানিক সভা লাগে। সেজন্য কিন্তু আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের এই পার্লামেন্টকে সাংবিধানিক সভা আকারেও ইলেকশন করা যায় কিনা, যেটা এটা একই সাথে গণপরিষদ বা সাংবিধানিক সভা আকারে এই পার্লামেন্ট ইলেকশনটা হবে, যেটা আপনার 1972 সালে যেটা ছিল, পার্লামেন্টটাই সংবিধান সভা হিসেবে কাজ করেছে বা গণপরিষদ হিসেবে কাজ করেছে। তাদের প্রথম কাজই ছিল সংবিধান প্রণয়ন করা। তো এটা বিএনপি কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করতে চায় নাই, তারা গণপরিষদ বা সাংবিধানিক সভা করতে চায় নাই। তাহলে এটা গণভোট দিতে হবে, আমাদের কথা যে গণভোট দিয়ে আপনি এই সনদটা পাশ করান। গণভোট যখন পাশ করবে তাহলে এটা ম্যান্ডেটরি, পার্লামেন্ট এটা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট আকারে বা সংশোধন আকারে সেটাকে নিবে। এখন তার বিকল্প কি আছে? তার বিকল্প আমরা বলেছি যে যেহেতু আমাদের এখানে এখন পার্লামেন্ট নাই, আইনগত একটা বিতর্ক আছে, সেক্ষেত্রে যেই সাংবিধানিক বিধির ভিত্তিতে এই সরকার কাজ করছে, আমাদের সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নাই, আমরা সেজন্য বলেছি যে আপনার সংবিধানের সম্ভবত 106 অনুচ্ছেদে আপনার ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলা আছে, যে এই ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের মতামত নিয়ে কিন্তু এই সরকারটা গঠন করা হয়েছে, যেহেতু জনগণের আকাঙ্ক্ষা হিসাবে। তাহলে একই কায়দায় সুপ্রিম কোর্টের একটা মতামত নিয়ে এই সনদটাকে ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে এটাকে কিন্তু ইম্পোজ করা যায়, সরকার একটা অধ্যাদেশ আকারে এটাকে জারি করে দিতে পারে। এটার ভিত্তিতেই নেক্সট ধরেন এই যে এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি, 70 অনুচ্ছেদের আমরা সংশোধনের কথা বলেছি, আমরা সাংবিধানিক নিয়োগগুলোর ব্যাপারে কমিটির কথা বলেছি, তাহলে সেটা সেখানে বাস্তবায়ন হবে। এখন বিএনপি যেটা বলছে যে পার্লামেন্ট হোক, পার্লামেন্ট ইলেকশন হোক, পার্লামেন্ট এটাকে বাস্তবায়ন করবে ক্রমান্বয়ে, যেটা প্রথমে আমাদের কমিশন লিখেছে 2 বছরের মধ্যে করবে। এখানে অধিকাংশ রাজনৈতিক দলের এটা প্রতিবাদ করেছে। ওনারা বলছেন যে না, আমরা যেটা জামাতের কথা বললেন, জামাত আইন আকারে করতে চায়, আমরা বলেছি এটা অধ্যাদেশ আকারে হোক, এবং এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল গণভোটও হতে পারে। এটা নিয়ে একটা কিন্তু ঝামেলা হবে, এবং এটা নিয়ে কিন্তু এই যে দলগুলো যেটা বলছে না যে তারা এটা নিয়ে একটা কঠোর অবস্থানে যেতে পারে, আমরা এই ব্যাপারটা নিয়ে কিছুটা সন্দিহান। কারণ এখানে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম সেদিন যে আপনাদের এই জটিলতাগুলো এমনি চলে যাবে যদি আপনারা লোয়ার হাউসে যদি পিআরটা ইম্পোজ করে দেন। লোয়ার হাউসে পিআর হলে হবে কি, সব দলগুলোর পার্লামেন্টের প্রতিনিধিত্ব থাকবে, তখন তারা পার্লামেন্টে গিয়ে এটা নিয়ে কথা বলতে পারবে। এখন কারো কোনো কোনো দলের, যেমন আমরা এখানে 33টা দল ছিলাম এই আলোচনার মধ্যে, এখন এই 33টা দলের সবাই তো পার্লামেন্টে যেতে পারবে না যদি আপনার ফার্স্ট পাস দি পোস্ট ইলেকশন হয় এখনকার সময়ে, বা মানুষের সবার ধারণা বা বিএনপি নিজেই ধারণা করছে যে তারা অধিকাংশ সিটে হয়তো জিতবে, এটা হয়তো তাদের মনোজগতে কাজ করছে। আবার কোনো কোনো দল মনে করছে যে আমরা যদি জোট না করে আমরা তো ইলেকশনে জিততে পারবো না, তো পার্লামেন্টে যদি আমরা নাই গেলাম, পার্লামেন্টে এটা যে বাস্তবায়ন হবে সেই দাবিটা আমরা তুলব কিভাবে? তো এই ধরনের বিষয়গুলো পরোক্ষ মনোজগতে কাজ করছে সবার মধ্যে। ফলে অধিকাংশ রাজনৈতিক দল মনে করছে যে এই যে সনদটা হয়েছে এটা বাস্তবায়নের বিষয়টা আগেই একটা আইনি ব্যবস্থায় নিতে হবে, যাতে নেক্সট পার্লামেন্ট শুরুই হয় এই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে, যাতে এই সনদ বাস্তবায়নটাই দিয়ে পার্লামেন্টটা চলে, পার্লামেন্ট ইলেকশনটা এটার ভিত্তিতে হয়। কারণ আপনাকে তো যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হয়, আপনাকে তো ইলেকশন সেভাবে সাজাতে হবে, তাই না? আপনাকে সেইভাবে, কারণ এখন ধরেন এই যে আমরা বললাম আপার হাউসে পিআর হবে, তো আপার হাউসে পিআরের জন্য এমনও হতে পারে যে সব বিরোধী দলগুলো সব বিরোধী দলগুলো মিলে, বা বিরোধী দল বলে আমি বোঝাতে চাচ্ছি যারা বিএনপির অপোজিশনে আছে বা বিএনপিকে মানে মনোজগতে বিএনপিকে সরকারি দল মনে করছে, সবাই মিলে যখন একটা জোট করে ইলেকশন করবে, তখন দেখা যাবে যে পিআরে তো তারা সিট ভোটের পার্সেন্টেজ বেশি পেতে পারে, হয়তো লোয়ার হাউসে তাদের সিট কম থাকতে পারে, আপার হাউসে তো তারা তখন হয়তো দেখা যাবে যে 50-এর উপরে তারা পেতে পারে। এইভাবে সরকারকে তো এক ধরনের মানে চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখার মতো একটা ইকুয়েশন তৈরি হবে।